হিরোশিমা আর নাগাসাকির মধ্যে পতন হওয়া অ্যাটমিক বম 15 টন টিএনটির সমান ধামাকা করে। এই ধামাকা যতটুকু রেডিও অ্যাক্টিভ গ্যাসেস অ্যাটমসফিয়ারে ছড়ায় এর থেকে 400 গুণ বেশি রেডিও অ্যাক্টিভ গ্যাসেস এমন এক দুর্ঘটনার কারণে এই আবহাওয়ার মধ্যে ছড়ায়। এই দুর্ঘটনার কথা শুনতে অবাক করার মতো হলেও আসলে এটা সত্য। স্বাগতম আপনাদের জেম মিডিয়ার আরো একটি ভিডিওতে। এই দুর্ঘটনা যেখান থেকে শুরু হয় এই জায়গায় আজ এই বড় টম দেখতে পাওয়া যায়। 340 ফুট উঁচু এবং 840 ফুট দৈর্ঘ্যের এই টম ইতিহাসের এক ভয়ানক ঘটনার উপর পর্দা দিয়ে আছে। যে দুর্ঘটনার কারণে আমেরিকার সবচেয়ে বড় দুশ্মন সোভিয়েত ইউনিয়নকেও হিমশিম খেতে হয়েছিল। এই দুর্ঘটনাকে চার্নোবিল ডাইজাস্টার নামে জানা যায়, যেখানে একটি ছোট ভুলের কারণে 225 টন টিএনটি এর সমান ধামাকা হয়। বন্ধুরা, চার্নোবিল নিউক্লিয়ার প্ল্যান্ট ইউক্রেনের ক্যাপিটাল কিভ থেকে 100 কিলোমিটার দূরে পিপিআর সিটিতে বানানো হয়, যেটি আজ বন্ধ হয়ে পড়ে আছে। ওই সময় ইউক্রেনও সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। এই সময় কোল্ড ওয়ারের সময় ছিল। সোভিয়েত ইউনিয়ন নিউক্লিয়ার এনার্জিকে ব্যবহার করে কয়েকশো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস বানানো শুরু করেছিল। এইসবের মধ্যে চার্নোবিল নিউক্লিয়ার প্ল্যান্টসও একটি ছিল। এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট 4টি ভাগে ভাগ করা ছিল। এগুলোকে 1, 2, 3, 4 নাম দেওয়া হয়। এই 4 নম্বর ভাগ সবার শেষে বানানো হয়, যেটির উপর আজ অনেক বড় টম্ব আছে। এই 4টি রিয়েক্টর 1000 মেগাওয়াট ইলেকট্রিসিটি প্রডিউস করার ক্যাপাসিটি ছিল। এই ইলেকট্রিসিটির সাহায্যে ওই সময় পুরো সোভিয়েত ইউনিয়নের অর্ধেক মানুষের ইলেকট্রিসিটির প্রয়োজন পূরণ হতো। সহজ ভাষায় যদি এই রিয়েক্টরের ওয়ার্কিং বোঝা যায়, তাহলে এখানে নিউক্লিয়ার রিয়েকশনের সাহায্যে পানিকে গরম করা হতো। এই পানি স্টিম হয়ে টারবাইনকে চালাতো। টারবাইনের ঘুরার কারণে ইলেকট্রিসিটি জেনারেট হতো। যেহেতু নিউক্লিয়ার রিয়েকশন এক চেইন রিয়েকশন মানে হলো যদি এই রিয়েকশন একবার শুরু হয়ে যায় তাহলে এই রিয়েকশন আর বন্ধ করা সম্ভব নয়। এই চেইন রিয়েকশনকে কন্ট্রোল করার জন্য প্রত্যেক নিউক্লিয়ার রিয়েক্টরের মধ্যে 211টি কন্ট্রোল রড থাকতো। এই কন্ট্রোল রড এমন এক ম্যাটেরিয়ালস দিয়ে বানানো হতো যেটি নিউক্লিয়ার রিয়েকশনের সময় রিলিজ হওয়া নিউট্রনসকে অ্যাবজর্ব করতে পারত। কেননা এই নিউট্রনসই ইউরেনিয়ামের অ্যাটমের সাথে মিলে নিউক্লিয়ার রিয়েকশন উৎপন্ন করে। যখন নিউট্রনস ইউরেনিয়ামের বদলে কন্ট্রোল রডের সাথে চাপ খেতে শুরু করে, তখন এই চেইন রিয়েকশন আস্তে আস্তে স্লো হতে শুরু করে। চার্নোবিল নিউক্লিয়ার প্ল্যান্টে এই কন্ট্রোল রড বোরন কার্বাইড দিয়ে বানানো হয়েছিল, কিন্তু এই রডের টিপে গ্রাফাইটও ছিল। আপনাদের জানিয়ে রাখি, এই প্রসেস 24/7 চলতে থাকতো। এই কারণে রিয়েক্টরের ভিতরে 1600 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার হতো। এই টেম্পারেচার সূর্যের সারফেসের টেম্পারেচারে 30%। এই কারণে রিয়েক্টরকে ঠান্ডা রাখা অনেক ইম্পর্টেন্ট ছিল। এই কাজের জন্য রিয়েক্টরের ভিতরে পানির লাইন চালানো হতো। এই পানি পাম্পসের সাহায্যে সবসময় ঘুরতে থাকতো, ঠিক যেভাবে গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য কুলেন্ট ব্যবহার করা হয়। চার্নোবিলের ক্ষেত্রে এক অনেক বড় ডিজাইন ফ্লো ছিল, যেটি অনুমান কেউ করতে পারেনি। গাড়ির ক্ষেত্রে ইঞ্জিন অফ করার সাথে সাথে কুলেন্টও বন্ধ হয়ে যায়, কিন্তু নিউক্লিয়ার রিয়েক্টরের ক্ষেত্রে 1 সেকেন্ডও পানির রোটেশন বন্ধ হয় না। এমনকি নিউক্লিয়ার রিয়েকশন বন্ধ হয়ে গেলেও, কেননা রিয়েকশন বন্ধ হওয়ার পর অনেক সময় পর্যন্ত রিয়েক্টরে হিট প্রডিউস হতে থাকে। এর জন্য জরুরি ছিল ওয়াটার পাম্পস কোনো বাধা ছাড়া সবসময় চলতে থাকা। তবে এই ওয়াটার পাম্প চালানোর জন্য ইলেকট্রিসিটির প্রয়োজন ছিল। এই ইলেকট্রিসিটি নর্মালি রিয়েক্টরের টারবাইন থেকে ফেরাম করা হতো এবং পাওয়ার ফেলিয়ারের জন্য ডিজেল জেনারেটরের ব্যবস্থা ছিল। কিন্তু অসুবিধা এটা ছিল যে ডিজেল জেনারেটর থেকে ইলেকট্রিসিটি ওয়াটার পাম্পস পর্যন্ত আসতে 60 সেকেন্ড সময় নেয়। ইঞ্জিনিয়ার্সদের মতে এই 60 সেকেন্ডও ওয়াটার পাম্প যেন বন্ধ না হয়, এই কারণে এই সিস্টেমের মধ্যে এক সেফটি সিস্টেম লাগানো হয়। সিস্টেম ছিল যে যখনই রিয়েক্টর বন্ধ হবে তখন এটা ইলেকট্রিসিটি ফরেন বন্ধ করবে না। 1000 মেগাওয়াট থেকে প্রোডাকশন আস্তে আস্তে কমতে থাকবে। এই সময় এই বেঁচে থাকা ইলেকট্রিসিটির সাহায্যে এই ওয়াটার পাম্পস চলতে থাকবে। এরপর 60 সেকেন্ড পরে অটোমেটিক্যালি ব্যাকআপ জেনারেটর চলতে শুরু করবে। এই সিস্টেম তো ইনস্টল করা হয়ে গিয়েছিল, কিন্তু এর পরীক্ষা বাকি ছিল, যেটি একটি কম্পালসারি প্রসেস। আর এটা শুধুমাত্র রিয়েক্টর 4 এর জন্য ছিল। 1, 2, 3 এর মধ্যে এই টেস্টিং সফলভাবে হয়ে গিয়েছিল। এই দিন ছিল 25 এপ্রিল 1986 এর রাত। আর রিয়েক্টর 4 এর মধ্যে এই সেফটি সিস্টেম পারফর্ম করার ছিল। এই টেস্ট ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার অ্যানাটলি ডেভলপের আন্ডারে ছিল। পূর্বে আরো 2বার রিয়েক্টর 4 এর মধ্যে এই টেস্ট সাকসেসফুল হয়নি। ডেপুটি চিফ ইঞ্জিনিয়ারকে আজকের রাতে এই টেস্ট যেকোনোভাবে কমপ্লিট করার ছিল। টেস্টিং রুল মতে এই টেস্ট তখন পারফর্ম করা হবে যখন রিয়েক্টর 700 মেগাওয়াট এর পাওয়ার সাপ্লাই দিতে থাকবে, কিন্তু নর্মালি এই রিয়েক্টর 1000 মেগাওয়াট ইলেকট্রিসিটি সাপ্লাই দেয়। ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার রিয়েক্টরকে স্লো করার জন্য কন্ট্রোল রড ডালার অর্ডার দেন। এখন পর্যন্ত সব নর্মাল ছিল, কিন্তু কন্ট্রোল রড বেশি ভেতরে যাওয়ার জন্য রিয়েক্টরের পাওয়ার সাপ্লাই সোজা 1000 মেগাওয়াট থেকে 30 মেগাওয়াট হয়ে যায়। রিয়েক্টরের সাপ্লাই বাড়ানোর জন্য কন্ট্রোল রডকে একটু উপরে তোলার জন্য ডেপুটি চিফ ইঞ্জিনিয়ারকে অর্ডার দেন। এরপর পাওয়ার সাপ্লাই 30 মেগাওয়াট থেকে 200 মেগাওয়াটে গিয়ে পৌঁছে। পাওয়ার সাপ্লাই আরো বাড়ানোর জন্য কন্ট্রোল রডকে আরো বের করা হয়। এখন রিয়েক্টরের মধ্যে 211টি কন্ট্রোল রড থেকে 8টি কন্ট্রোল রড রিয়েক্টরের ভিতরে ছিল। আর এটা রুল বুকের ভায়োলেশন ছিল। রুল বুকে লেখা ছিল যে রিয়েক্টরের ভিতরে 15 থেকে কম কন্ট্রোল রড না হওয়ার। এই ভায়োলেশনের কারণে
এই রিয়াকশন খুব দ্রুত বাড়তে শুরু করে আর পাওয়ার সাপ্লাই বেড়ে 1000 মেগাওয়াটকেও ক্রস করে কয়েক হাজার মেগাওয়াট পর্যন্ত পৌঁছে। অতএব বেশি হিটের কারণে পাইপসের ভিতরে পানি খুব দ্রুত ইভাপোরেট হতে থাকে, যেটি প্রকৃতপক্ষে রিয়েক্টর সিস্টেমকে ঠান্ডা করার কাম করছিল। এই সময় কন্ট্রোল রুমে এক বয়ের আবির্ভাব হয় আর পুরো রিয়েক্টর ভাইব্রেট করতে শুরু করে। এই ভাইব্রেশনকে কন্ট্রোল করার একটি সলিউশন ছিল, আর এটা ছিল ইমার্জেন্সি শাট অফ বাটন প্রেস করা, যাতে সব কন্ট্রোল নোড নিউক্লিয়ার রিয়েক্টরে গিয়ে নিউক্লিয়ার রিয়েকশনকে বন্ধ করে দেয়। আর ইঞ্জিনিয়ার্সের টিম এটা করেছিল। ইঞ্জিনিয়ার্স ফরেন ইমার্জেন্সি শাটডাউন বাটন প্রেস করেন, কিন্তু এরপর রিয়েক্টর ব্লাস্ট হয়ে যায়। সিসমোগ্রাফে এই ব্লাস্টের ম্যাগনিটিউড 225 টন টিএনটি রেকর্ড হয়। কম্পারিজনের জন্য আপনাদের বলে রাখি যে হিরোশিমার মধ্যে অ্যাটমিক বম লিটল বয় যতটুকু খারাপ গ্যাসেস অ্যাটমসফিয়ারের মধ্যে রিলিজ করেছিল, এর থেকে 400 গুণ বেশি গ্যাসেস রিলিজ হয়। এই সময় ঘড়িতে 26 এপ্রিল 1986 এর রাতের 1:26 AM বাজছিল। এখন প্রশ্ন হলো, কন্ট্রোল নোড রিয়েকশনকে স্লো করার জন্য রিয়েক্টরের ভিতরে ডালা হয়, তাহলে কিভাবে রিয়েকশনের স্পিড আপ হয়? প্রকৃতপক্ষে এই ব্লাস্ট কন্ট্রোল রডের বটনে থাকা গ্রাফাইটের কারণে হয়। যেরকম আপনি ভিডিওর প্রথমে জানতে পারেন যে কন্ট্রোল রড বোরন কার্বাইড দিয়ে বানানো হয়েছিল, কিন্তু এদের টিপে গ্রাফাইটও ছিল। বোরন কার্বাইড নিউক্লিয়ার রিয়েকশনকে স্লো ডাউন করতে পারে, কিন্তু গ্রাফাইট রিয়েকশনকে খুব দ্রুত করে। ইমার্জেন্সি শাটডাউন বাটন প্রেস করার আগে যে রিয়েকশন আগে থেকে আউট অফ কন্ট্রোল ছিল, আর এর মধ্যে কন্ট্রোল রডের গ্রাফাইটের টিপ যাওয়ার সাথে সাথে রিয়েকশনের মধ্যে স্পিড আসে, আর রিয়েক্টরের ওয়ালের বরদাশের বাইরে রিয়েকশন যাওয়ার সাথে সাথে অনেক বড় ধামাকা হয়। সাথে সাথে 2 জন ইঞ্জিনিয়ারের মৃত্যু হয় আর 2 জন পুরো জলে ছাই হয়ে যায়। এই ধামাকার কারণে প্ল্যান্টের রিয়েক্টর 4 এর মধ্যে আগুন লেগে যায়। প্রথমে এই আগুনকে স্বাভাবিক ভাবা হয়, কিন্তু কেউ অনুমান করতে পারেনি যে এই আগুনের সাথে সাথে 5% রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট অ্যাটমসফিয়ারে চলে গিয়েছিল। ফায়ার ফাইটার্স দ্রুত গ্রাউন্ডে এসে পানির সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে, কিন্তু এই আগুন নেভানোর মতো ছিল না, কেননা এই আগুন সাধারণ আগুন ছিল না, এই আগুন গ্রাফাইটের আগুন ছিল। এই আগুনকে নিভানো এত সহজ ছিল না। ঘটনার কিছুক্ষণের মধ্যে পুরো প্রিপিয়াট সিটিকে খালি করে দেওয়া হয়, যেখানে ওই সময় 50,000 মানুষ বসবাস করত। ইমার্জেন্সি ডিক্লেয়ার করে সোভিয়েত ইউনিয়ন কয়েকশো বাসের ব্যবস্থা করে এই শহরের মানুষকে সিলেবাট সিটিতে নিয়ে যায়। অন্যদিকে চর্নোবিলের মধ্যে আগামী 10 দিন ফায়ার ফাইটার্স এই আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। হেলিকপ্টারের সাহায্যে 5000 টন থেকে বেশি মাটি আর বালি আগুনের উপর দেওয়া হয়, যার দ্বারা আগুনের উপর কন্ট্রোল করা যেতে পারে। আর অবশেষে 10 দিন পর এই আগুন নেভানো হয়, কিন্তু আগামী কয়েকদিন খুব মারাত্মক রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস অ্যাটমসফিয়ারে যেতে থাকে। ফায়ার ফাইটার্স যারা আগুন নেভানোর চেষ্টা করেছিল, তারা রেডিও অ্যাক্টিভ গ্যাসের কারণে অসুস্থ হয়ে যায়। কিছু মানুষ আগামী কিছু দিনের মধ্যে মারা যায়, আর কিছু মানুষ আগামী কয়েক মাসের মধ্যে মারা যান। প্রথমে সোভিয়েত ইউনিয়ন এই দুর্ঘটনার কথা লুকানোর চেষ্টা করছিল, কেননা কোল্ড ওয়ারের সময় ছিল। অতএব এই দুর্ঘটনা সোভিয়েত ইউনিয়নের ইমপ্রেশন পুরো পৃথিবীর মধ্যে খারাপ করবে। কিন্তু এই দুর্ঘটনার কথা বেশি দিন লুকিয়ে রাখতে পারেনি সোভিয়েত ইউনিয়ন। ধামাকার 36 ঘন্টা পর অর্থাৎ 28 এপ্রিল সুইডিশ রেডিয়েশন মনিটরিং স্টেশন দেখতে পায় বাতাসের মধ্যে রেডিয়েশনের মাত্রা সময়ের সাথে সাথে বাড়ছে। এই রেডিয়েশন ইউক্রেনের দিক থেকে আসছিল। এই কারণে অবশেষে সোভিয়েত ইউনিয়নকে এই দুর্ঘটনার কথা পৃথিবীর মানুষের কাছে রাখতে হয়েছিল। চর্নোবিল রিয়েক্টর 4 এর মধ্যে লাগা আগুন নেভানোর পরও ঝুঁকি এখনো কম ছিল না। রিয়েক্টরের নিচে পানির একটি পুল ছিল, যেখানে রিয়েক্টরের অধিকাংশ রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস দুর্ঘটনার কারণে গিয়ে মিশে যায়। যদি এই পানিকে সময় মতো বাহির না করা হয়, তাহলে এই পানির মধ্যে থাকা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস স্টিমের সাহায্যে অ্যাটমসফিয়ারে গিয়ে পৌঁছবে। এই পুলকে খালি করার একটি উপায় ছিল, আর তা হলো এই পুলের নিচে কেউ চাপ দিয়ে গিয়ে এই ড্রেনের ভ্যালভ খুলে দেওয়া। কিন্তু এই রেডিও অ্যাক্টিভ পানিতে যাওয়া মানে নিজের জীবনকে বাজি রাখা, কিন্তু এই কাজ করার জন্য কেউ রাজি ছিল না। ঠিক এই সময় সামনে আসেন 3 জন হিরোস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অ্যালেক্সি এনানোকো, সিনিয়র ইঞ্জিনিয়ার ব্লেরি বেসপালভ আর শিফট সুপারভাইজার ব্লোরিস ব্রায়ানভ। ওনারা নিজের জীবন বাজি রেখে মানুষের জীবন উজ্জ্বল করার কথা ভাবেন। এই 3 জন ড্রাইভার্স এই পুলের মধ্যে নেমে অন্ধকারের মধ্যে সাঁতার কেটে এই পুলের ড্রেনের ভ্যালভ খুলে পানিকে খালি করে রিয়েকশনকে বন্ধ করে দেন। ওনাদের এই মিশনকে অনেক মানুষ সুসাইড মিশন নাম দেন, কিন্তু ভাগ্যক্রমে এই 3 জন মানুষ ভালোভাবে পুল থেকে ফিরে আসেন। কিন্তু এখন পর্যন্ত অনেক বেশি ক্ষতি হয়ে গিয়েছিল। আয়োডিন 131 এবং থিনারের মতো মারাত্মক কেমিক্যালস বাতাসের মধ্যে মিশে গিয়েছিল, যার কারণে হাজার হাজার মানুষের থাইরয়েড ক্যান্সার হয় এবং কয়েক হাজার মানুষ এর কারণে মারা যান। এর মধ্যে বেশিরভাগ মানুষ ওইসব মানুষ ছিলেন যাদের সম্পর্ক ফায়ার ফাইটার্সের সাথে ছিল এবং যারা অপারেশন ক্লিন আপে অংশগ্রহণ করেছিলেন। এসব জঙ্গলের মধ্যে এই রেডিও অ্যাক্টিভ গ্যাসেস পড়েছিল। এইসব জঙ্গল সবুজ থেকে লাল হয়ে যায় বৃষ্টির সাথে সাথে। এইসব রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস যে গাছের মধ্যে পড়েছিল, এইসব গাছ যে গরু খেয়েছিল, এইসব গরুরও অনেক ক্ষতি হয়। এই দুর্ঘটনার কারণে আগামী 2 মাসের মধ্যে 31 জন মানুষ মারা যান, কিন্তু আগামী 5 বছরের মধ্যে আনুমানিক 4000-এরও বেশি মানুষ মারা যান। বর্তমান সময়ে সাধারণ নাগরিকদের জন্য চর্নোবিলের আশেপাশে যাওয়ার উপর রেস্ট্রিকশন রয়েছে, কেননা অনুমান করা হয় যে আজ 38 বছর পরও এই জায়গা থেকে রেডিয়েশন বের হচ্ছে, আর এই রেডিয়েশন আগামী 400 বছর পর্যন্ত ক্ষতি করতে থাকবে। এই রেডিয়েশন যাতে
যাতে বাতাসের মধ্যে না মিশে এর জন্য এই জায়গার উপর অনেক বড় টম বানানো হয়। এই টম বানাতে সোভিয়েত ইউনিয়নের $3 বিলিয়ন খরচ হয়। আর এই টম আগামী 100 বছর পর্যন্ত চর্নোবিলের রেডিয়েশনকে বাতাসের সাথে মিশতে বাধা দিবে। আশা করছি মিডিয়ার এই ভিডিওটিও আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে